জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। জানিয়ে দেব কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনা কর্মকর্তা নিহত। জানিয়ে দেব সাবেক আইজিপি মামুন 4 দিনের রিমান্ডে। জানিয়ে দেব নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে মোদি জেলেনস্কি বৈঠক, যা আলোচনা হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতের অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতোমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলে, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতায় থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। সোমবার রাজধানী ঢাকায় রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ওয়াকার বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি এমন কিছু করব না যা আমার সংস্থার ক্ষতি করে, বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। এছাড়া কোনো সেনাবাহিনীর সদস্য দোষী সাব্যস্ত হলে তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় কাজ করতে পারেন, বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার 24 সেপ্টেম্বর রাত 3টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক 4টায় মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এই সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিতে আঘাত করেন, ফলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ২০২২ সালের জুনের ২৮ তারিখ আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। উল্লেখ্য, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর একমত হয়েছেন তারা। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এই সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয় সময় অনুযায়ী সোমবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন রাজনৈতিক পট পরিবর্তনে দক্ষিণ এশিয়ার দুই নিকটবর্তী প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা গেছে। সেই টানাপোড়েনের মধ্যে এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্রে মোদি জেলেনস্কি বৈঠক, যা আলোচনা হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার ২৩ সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, ১ মাসের মধ্যে এটা ছিল দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ আগস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির সাথে এগোনো যাবে তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। মোদি বলেছে, ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায় সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি ৩ বার বৈঠক করলেন। দুইজনেই জানিয়েছেন তারা যোগাযোগ রেখে চলবেন। এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ড ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছে। ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে, পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়াটা জরুরি। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি প্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে।